আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ইউরোপ ট্যুরের এক্সপিরিয়েন্স, কেমন খরচ পড়েছিল, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তো খুঁটিনাটি এভরি সিঙ্গেল থিং তোমাদের সাথে শেয়ার করব। যারা আসলেই ঘুরতে ভালোবাসো, দেশের বাইরে যেতে চাচ্ছ, বা এখন তো সম্ভব না কিন্তু যখন সবকিছু ঠিক হবে তখন তোমরা যাবে ঘুরতে, তো এর জন্য হতে পারে তোমাদের এই ছোট ছোট ইনফরমেশনগুলো অনেক হেল্প করবে। আর যারা ঘুরতে ভালোবাসে না তাদের কথা ডিফারেন্ট, বাট আমার মতে 90% মানুষই ঘুরতে খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে। অনেক কিছু বলার আছে এই পুরো ইউরোপ ট্যুর নিয়ে, এবং অনেক ইনফরমেশন আমি লিখে রেখেছি। যদি তারপর আমার মিস হয়ে যায় তাহলে তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো, আমি এটার সেকেন্ড পার্ট করব। আর যদি এটার মধ্যে সব শেষ হয়ে যায় তাহলে তো শেষ হয়ে গেল। তো তারপরও আমাদের ঘুরতে যাওয়ার আগে সবারই অনেক কিছু জানার থাকে। তো যেমন আমি অনেক ব্লগ দেখেছি, অনেক ছোট ছোট ইনফরমেশন আমি কালেক্ট করেছি যাওয়ার আগে। তো এটা একদিনে হয়নি, সময় লেগেছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এরকম। এনিওয়ে, গত বছর ঠিক এই দিনেই আমরা লাগেজ গুছাচ্ছিলাম, মানে সারাদিন সবকিছু কালেক্ট করছিলাম, কি কি নিবো না নিবো, এবং সবকিছু আমি লিখে রেখেছিলাম যাতে আমি যাওয়ার টাইমে কোনো কিছু আমার ভুল না হয়। প্রি প্ল্যান যেটাকে বলে, আমি আগের থেকে সবকিছু গুছিয়ে একদম টাইম মতো সবকিছু আমি প্রিপেয়ার করেছি। আমাদের ভ্যালেন্টাইন্স ডে 2 দিন পর আমাদের ফ্লাইট ছিল, 14, 15, 16, হ্যাঁ 17 আমার ছিল। আমাদের ইউরোপ ট্যুরের আমরা যাবো, সবকিছু প্রিপারেশন চলছিল তখন। আর ও হচ্ছে আমার গত বছরের ভ্যালেন্টাইন্স ডে গিফট, যদি তোমরা দেখে থাকো আগের ভিডিওতে আছে এরকম। তো অলমোস্ট 1 বছর হয়ে গেছে। আমরা আসলে মনে হয় এই কোভিড এর টাইমে সবচেয়ে বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ইউরোপের এখন আমার 6-7টা ভিডিও বাকি আছে, ওগুলো আমার এখনো শেষ হয়নি এডিটিং করা, কারণ এত লেন্দি মানে ভিডিওগুলো, যার জন্য অনেক সময় নিয়ে ঠান্ডা মাথায় এডিট করতে হবে। ওরকম আমি সময়ই পাইনি, আমার ভিডিও এডিট করা হয়নি। সো ওগুলো আমি স্মৃতি টাইপের কোন একটা ভিডিও আমি এডিট করে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট ওটা করার আগে আমি যেহেতু বলছি যে এই ভিডিওটা আমি করব, আমি সবকিছু লিখেছি, এতদিন প্ল্যান করেছি যে আজকে এই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবই। ওয়াসিফ আর আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আমরা পুরো পৃথিবীটা ঘুরবো, প্রত্যেকটা জায়গায় ঘুরবো, দেখবো কোথায় কি কি আছে, সব আমার দেখার অনেক। আমরা যখন ইউরোপে ঘুরতে গিয়েছি, আই থিঙ্ক ওই 14 দিন, আমাদের 14 দিনের ট্যুরটা ছিল, আমরা আমাদের জীবনের খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আমরা নিয়েছি। আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল ওই 14 দিন। আমি এটা অবশ্যই তোমাদের মেনশন করতে চাই, কারণ ওখানে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমি জীবনকে অন্যরকম ভাবে দেখা শিখেছি। প্রত্যেক দিন আমি নতুন কিছু দেখেছি, নতুন কিছু শিখেছি। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ট্রাভেল অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবন অনেক ইম্পর্টেন্ট। তুমি ঘুরে আসার পর তোমার মনে হবে তোমার জীবনটা আসলে কি, তুমি অবশ্যই এটা এক্সপিরিয়েন্স, তোমার খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। ওই ইউরোপে ঘুরতে যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকে ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। ওয়াসিফের পড়াশোনা ছিল, এটা ওটা সবকিছু মিলে আমরা মানে আটকে পড়েছিলাম। তো আমরা প্ল্যান করেছিলাম যে না, আমরা স্টেপ বাই স্টেপ করব, ওর পড়াশোনা শেষ হোক, ঘোরার সময় আছে, আমরা ঘুরতে পারবো। তো তখন আমি চিন্তা করেছি, কিন্তু যখন আমরা ইউরোপে ঘুরতে গেলাম তখন মনে হলো যে না, আমাদের আরো আগে ঘুরতে আসা দরকার ছিল। ঘুরে আসার পর আমাদের এক্সপিরিয়েন্স এরকম ছিল যে আমরা জীবনকে খুব অন্যরকম ভাবে দেখা শুরু করেছি। তো এরপর থেকে আমরা প্ল্যান করেছি আমরা প্রতি বছর ঘুরবো। ইভেন আমাদের গত বছর আরো 2টা ট্যুর ছিল, মানে বাংলাদেশে যাওয়ার কথা ছিল আমাদের মেতে, আসার পর আমরা আরেকটা ট্যুরে যাওয়ার প্ল্যান ছিল। তো ওগুলো সবই ক্যান্সেল করতে হয়েছে কোভিড এর জন্য। তো ইনশাল্লাহ সামনে আমরা অবশ্যই বড় সড়ো করে প্ল্যান করব, এবং বিশ্বাস করি আরো সুন্দরভাবে সবকিছু হবে, এবং আমরা আবার সবাই একসাথে ঘুরতে যেতে পারবো। প্রথমে আসি আমাদের ট্যুরটা কয়দিনের ছিল এবং কতগুলো দেশ আমরা ঘুরেছি। তো যেই ট্যুরটা আমরা চুজ করেছিলাম ওটা ছিল 9 কান্ট্রিজ। 9 কান্ট্রিজের মধ্যে একটা ছিল বেলজিয়াম, বাট বেলজিয়ামের উপর দিয়ে ওরা এসেছে এবং ওরা জাস্ট একটা সার্ভিস সেন্টারে ওরা রেখেছে আর কি, ওরা জাস্ট কাউন্ট করেছে, কিন্তু ওইটা আসলে এটার মধ্যে পার্ট না। বাট ওরা এই প্যাকেজের মধ্যে এইটা কি মেনশন ছিল আর কি। তো ওইটা বাদ দিলে থাকে আরো 8টা দেশ। 8টা দেশের মধ্যে ছিল বেলজিয়াম তো বাদ, তারপর ছিল লন্ডন, নেদারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, ইটালি। ইটালির মধ্যে হচ্ছে ভাটিকান সিটি। তো ভাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট একটা দেশ, তো এটাও একটা দেশ, তো এটাও এটার সাথে অ্যাড হয়েছে। আর 7 নাম্বার ছিল সুইজারল্যান্ড, তারপর হচ্ছে প্যারিস। তো এই হচ্ছে টোটাল 8টা দেশ আমরা ঘুরেছি। তো এই 8টা দেশ ওরা ঘুরিয়েছে 15 ডেজ এর মতো, কিন্তু আমার ছুটি ছিল 14 দিনের।
কারণ আমাদের এই ট্যুর থেকে আসার পরই প্ল্যান ছিল যে আমরা বাংলাদেশ যাব। তো বাকি ছুটি আমি বাংলাদেশের জন্য রেখেছিলাম, ওয়াসিফার আমি। তো এই জন্য আমরা একটা দেশ যাইনি, তো আমরা লন্ডনে যাইনি, আমরা ডাইরেক্ট গিয়েছি নেদারল্যান্ড। ওদের সাথে আমাদের নেদারল্যান্ডে মিট হয়েছে, নেদারল্যান্ডের আমস্টারডামে। প্লাস এখানে আরেকটা ইস্যু ছিল যে লন্ডনে যাওয়ার জন্য আমাদের আলাদা করে ভিসা নিতে হবে। তো ওই সময়টাতে টাইম তেমন একটা ছিল না আমাদের হাতে, তো আমরা এক্সট্রা আর কোনো খরচ করতে চাচ্ছিলাম না। তো এই জন্য আমরা ওইটা ভিসার খরচটাও আমরা বাদ দিয়েছি, প্লাস ওই একটা দিন বাদ দিয়েছি, যেহেতু আমার সময়ও ছিল না, আমার ছুটিটাও ম্যাচ হচ্ছিল না, তো আমরা ওইটা বাদ দিয়েছি। তো আমরা কিন্তু পুরো এই 9টা দেশেরই হিসাবে আমরা পুরো ট্যুরের টাকাটাই আমরা দিয়েছি, কিন্তু আমরা ওই লন্ডনে যাইনি। ভিসা একটা ইস্যু ছিল আর আমার ছুটি একটা ইস্যু ছিল এটার জন্য, কিন্তু এই পুরো ট্যুরটাই কিন্তু একসাথে একটা পুরো একটা প্যাকেজ এরকম আর কি। তো ট্যুরটা শুরু হওয়ার কথা ছিল লন্ডন টু লন্ডন, লন্ডন থেকে ঘুরে ওরা সব দেশ ঘুরে আবার লন্ডনেই ব্যাক করবে, সেখান থেকে যে যার যার দেশে আমরা ব্যাক করবো এরকম। তো যেহেতু আমরা লন্ডনে যাইনি, তো আমরা ওদের সেকেন্ড মানে দেশ ছিল আর কি নেদারল্যান্ড, আমস্টারডাম। তো আমরা ডাইরেক্ট অস্ট্রেলিয়া থেকে আমরা আমস্টারডাম গিয়েছি। তো আমাদের জার্নি শুরু হয়েছে আমস্টারডামে এবং শেষ হয়েছে প্যারিস। ট্যুর শেষ, দেন প্যারিস থেকে আমরা অস্ট্রেলিয়া ব্যাক করেছি। কিন্তু ওরা আমাদের প্যারিসে আমাদের সাথে আমাদের বাই দিয়ে ওরা চলে গিয়েছে লন্ডনে, ওখান থেকে যে যার যার দেশে চলে গেছে এরকম। কিন্তু এটার স্টার্টিংটা ছিল লন্ডন টু লন্ডন এরকম, লন্ডনে শুরু হয়েছে লন্ডনে শেষ হবে এরকম আর কি। তো তোমরা যদি এই প্যাকেজ পুরোটাই নিতে চাও তাহলে লন্ডন থেকে শুরু হবে, লন্ডনে আবার শেষ হবে, প্লাস তোমাদের লন্ডনের ভিসা লাগবে। সেনগেন ভিসা তো তোমাদের লাগবেই, প্লাস লন্ডনে যাওয়ার জন্য আলাদা করে ভিসা লাগবে, এবং যেই দেশে তোমরা বেশি দিনই স্টে করবে সেটার জন্য আলাদা করে ভিসা লাগবে। যেমন ইটালিতে আমরা ছিলাম 3 দিন, তো ওইটার জন্য আমাদের আলাদা করে একটা ভিসা করতে হয়েছে। আর আদার্স বাকি দেশগুলোর জন্য সেনগেন ভিসা দিয়ে আমাদের হয়ে গিয়েছে। তো যারা অস্ট্রেলিয়াতে অলরেডি সিটিজেন যারা, তাদের আই থিঙ্ক কোনো ভিসার কোনো প্রয়োজন নেই, তারা সব দেশেই মোটামুটি এই দেশগুলোতে ঘুরতে যেতে পারবে ইজিলি ভিসা ছাড়া। কিন্তু যাদের ভিসা প্রয়োজন তাদের এখানে একটা এক্সট্রা কস্ট আছে, সেনগেন ভিসা প্লাস হচ্ছে ইটালির জন্য ভিসা, আর হচ্ছে লন্ডনের ভিসা। লন্ডনের ভিসার জন্য সবই ঠিক আছে, বাট এটা একটু লেন্দি হয়, সময় নিবে এটা, কারণ ওরা অনেক সময় নিয়ে যাচাই বাছাই করে ভিসা দেয় এরকম একটা ব্যাপার। আমি এখানে আরেকটা কথা আমি অ্যাড করি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা তোমরা ঘুরতে যাবে অবশ্যই তোমরা যেখানে ফ্লাইট সেন্টার বা যেখানে আমরা বুকিং করছি সবকিছু দেশের বাইরে যাওয়ার জন্য, ওদের সাথে ভালো করে কনসাল্ট করে পেপার ওয়ার্কস কি কি লাগবে সবকিছু স্টেপ বাই স্টেপ জমা দিবে, যাতে ভিসা যাতে কোনোভাবে ক্যান্সেল না হয়। আর হচ্ছে এখন গুগল আছে, ইউটিউব আছে, তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে এখান থেকে, কিভাবে ভিসা অ্যাপ্লাই করতে হয়। খুবই ইজি, এরকম কোনো কঠিন কিছু না, বাট পেপার ওয়ার্কস ঠিক থাকলে ভিসা পেতে খুব ইজি হয়। কোনো একটা কিছু মিস থাকলে ওইটা আরো ডিলে হবে। আর লন্ডনেরটা একটু ট্রিকি, ওরা খুব বুঝে শুনে লন্ডনের ভিসা দেয় আর কি এরকম। তো ওই সময় আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, যার জন্য ওইটা নিয়ে আমরা বেশি একটা টেনশন নেই। এই ছিল আমাদের কতদিনের ট্যুর প্লাস কয়টা দেশ এবং ভিসার কথাগুলো। এখন আসি এর পরের টপিক, হেলথ ইন্স্যুরেন্স। এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা যাওয়ার আগে আমরা হেলথ ইন্স্যুরেন্স করেছি, বিকজ এটা মাস্ট হ্যাভ, যেখানেই যাও আই থিঙ্ক করতে হবে, এটা আই থিঙ্ক মাস্ট হ্যাভ। তো আমরা বুপার থ্রু আমরা হেলথ ইন্স্যুরেন্স করেছিলাম। তো আমাদের খরচ পড়েছিল দুইজনের $172 অস্ট্রেলিয়ান ডলার, অলমোস্ট 10,000 টাকার কাছাকাছি এরকম আর কি। এটা আমাদের দিতে হয়েছে ওই 14 দিনের জন্য। এবং এটাতে যেগুলো কভার করে আমি তোমাদের জাস্ট একটু মেনশন করি, যেগুলো এখানে কি কি কভার করেছে। হেলথ ইন্স্যুরেন্স মাস্ট হ্যাভ, কারণ এখানে অনেক ব্যাপার থাকে, তুমি দেশের বাইরে যাচ্ছ, যে কোনো কিছু হতে পারে, কারণ আমরা কেউ ভবিষ্যৎ জানি না, বর্তমান জানি। তো অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স মাস্ট হ্যাভ। তো এখানে যেগুলো কভার করেছে সেটা হচ্ছে ওভারসিজ মেডিকেল অ্যান্ড হসপিটাল, এটা হচ্ছে আনলিমিটেড, যে কোনো কিছু হোক ওরা আনলিমিটেড তোমাকে সবকিছুই ওরা দিবে। তারপরে হচ্ছে লাগেজ, ইমার্জেন্সি এক্সপেন্সেস, অ্যাক্সিডেন্ট ডেথ, অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি, তারপর হচ্ছে রেন্টাল ভেহিকেল কভার, লিগ্যাল লিয়াবিলিটি, এটা হচ্ছে 2 মিলিয়ন পর্যন্ত ওরা কভার করবে এই প্ল্যানে। তারপরে হচ্ছে লস অফ ইনকাম আর কি, ডিলে, হাইজ্যাক অ্যান্ড কিল। এখানে প্লাটিনাম, প্রিমিয়াম, এসেনশিয়াল, ডোমেস্টিক প্ল্যান 4টা আছে। আমরা প্রিমিয়ামটা নিয়েছিলাম। এই ছিল হেলথ ইন্স্যুরেন্সের কস্টের কথা। এখন আসি ট্যুরের কস্ট, আমাদের কত টাকা পড়েছে এই মানে 9টা দেশের ট্যুরের কথা। 9টা না 8টা দেশ, বেলজিয়াম তো বাদই দিলাম। তো এই পুরো ট্যুর আমরা পার পার্সন আমরা পে করেছি $2,700 অস্ট্রেলিয়ান ডলারে। তো আমি তোমাদের কনভার্ট করেও বলে দিই যে কত টাকা হয় আসলে। তখন বাংলাদেশের রেট ছিল
60 টাকা করে পার ডলার। তখনকার টাকায় আমি হিসাব করছি, তো আমরা পার পার্সন পে করেছি 1,62,000 টাকা করে এই 9টা দেশ ঘোরার জন্য। সরি, 8টা দেশ, বেলজিয়াম বাদে আর কি। এই 1,62,000-এর মধ্যে যেগুলো কভার হয়েছে আমি তোমাদেরকে সেটা বলি। এখানে তোমার হোটেলের খরচ, অবশ্যই প্রত্যেকটা হোটেলেই ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে, প্লাস এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সব ব্যবস্থাই ওরা করে দিবে, মানে এই টাকার মধ্যেই সব ব্যবস্থা। তারপরে ম্যাক্সিমাম টাইমেই ডিনারগুলো ইনক্লুডেড থাকে, ওরা তোমাকে এখানে ওখানে নিয়ে যাবে, প্রত্যেকটা দেশের ফেমাস খাবার টাবার এগুলো তোমাদের খাওয়াবে, যেগুলো খুব পরিচিতি এরকম আর কি। লাঞ্চ কোনোটাতেই ইনক্লুডেড না, ওগুলো তোমার নিজের কস্টে খেতে হবে আলাদা। প্লাস তোমাকে এরকম অনেকগুলো রাইড আছে যেগুলো ওরা তোমাকে ফ্রি দিবে, তোমাকে সাথেই নিয়ে যাবে। একটা দেশের ডিটেলসে ওরা তোমাকে সব বলবে, অনেক ভাষাও শিখাবে বাসে। প্রত্যেকটা দেশে ওরা এন্ট্রির আগেই প্রত্যেক দেশের ব্যাপারে ওরা একটা ছোটখাটো একটা সামারি, বলবো না, একটা হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ারের মতো একটা ব্যাখ্যা দিবে, এই দেশে কি এটা আছে ওইটা আছে, ভাষা, খাবার, এই দেশে কি অনেক বেশি ফেমাস। এবং ছোট ছোট ওরা বুক দিবে যেটার মধ্যে ওই দেশের ভাষাগুলো লেখা থাকে, ম্যাক্সিমামই ফ্রেঞ্চ, এক দেশের ভাষা এক এক রকম, ওগুলো তোমাদের ওরা বুঝিয়ে দিবে, শিখাবে, প্র্যাকটিসও করাবে। বাসের মধ্যে এগুলো করে প্রত্যেকটা দেশে ঢোকার আগে। এখন আসি আমি খুব মজার একটা পার্টে। পুরো ট্যুরে আমরা যেখানে যেখানে গিয়েছি, মানে আমি স্পেশালি আমি সব হিসাব করেছি যে আমি যদি পার্সোনালিও, আমি যদি একাও ঘুরতে আসি, আই থিঙ্ক আমার এই 1,62,000-এর বেশি পড়বে টাকা এই 8টা দেশ ঘুরতে। প্লাস খাবারের কথা আমি বাদই দিলাম, যেহেতু এই 1,62,000 টাকার মধ্যেই ওরা সবকিছু করেছে। অনেক বললাম ম্যাক্সিমাম ডিনারই অ্যাড ছিল, বাট সবগুলো না। প্লাস ওরা যে অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় মিউজিয়ামের টিকিট দিয়েছে, অনেক জায়গায়, যেমন আমরা অস্ট্রিয়াতে যখন আমরা ওই পাহাড়ের উপরে উঠেছি, ওখানে ওই কেবল কার দিয়ে যে ওরা আমাদের উঠেছে, ওটা আমাদের মানে এই টাকার মধ্যেই ছিল। তো এরকম অনেক ছোট ছোট অনেক জায়গায় আছে, ওরা এই টাকার মধ্যেই সবকিছু করেছে আর কি। প্লাস ওরা যে আমাদের হোটেলগুলোতে রেখেছে, ম্যাক্সিমামই ভালো হোটেল ছিল, 80%। কিন্তু যেমন ওইটা হোটেল আমার একদমই পছন্দ হয়নি, সেটা হচ্ছে জার্মানির রায়ন ভ্যালিতে যে হোটেলটা, অন্যগুলোর তুলনায় ওইটা আমার ভালো লাগেনি। প্লাস প্যারিসের হোটেল, প্লাস হচ্ছে ভ্যানিসে যেদিন আমাদের রেখেছে, ভ্যানিসের হোটেলটা তো আমার একদমই পছন্দ হয়নি। মানে ওখানে ঢুকেই মনে হচ্ছে আমি একটা বন্দি খাঁচার মধ্যে আমি ঢুকে গেছি এরকম। বাট আদার্স সবকিছু একদম ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু বাকি সবকিছু একদম অন টপে ছিল, ওগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তো এই ছিল 1,62,000-এর মধ্যে সবকিছু কভার করেছে, যেগুলো আমি তোমাদেরকে বললাম। আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সবকিছু ওরা সব ব্যবস্থা করে দিবে, ওদের আলাদা বাসই আছে, ওখানে ওরা করবে। তো এই ছিল পার পার্সনের খরচ 1,62,000। এটা আমি যেহেতু বাংলাদেশি টাকায় কনভার্ট করে বললাম, আর অস্ট্রেলিয়ান ডলার যদি বলি $2,700 এরকম পড়েছে আর কি। আর ছিল আলাদা করে আমাদের টিকিট কাটতে হয়, অস্ট্রেলিয়া থেকে আমরা ডাইরেক্ট নেদারল্যান্ডসে গিয়েছি। তো আমাদের 2 জনের টিকিট, আমরা প্লেন ফেয়ারের টিকিট কেটেছি আপ অ্যান্ড ডাউন, $2,500 মতো পড়েছিল আর কি। তখন 2,400 সামথিং ছিল, তো আমি 2,500 বললাম। এটা ছিল আমাদের প্লেন ফেয়ারের খরচ। আর $2,700 হচ্ছে পার পার্সন এই সবগুলো দেশ ঘোরার খরচ। তো এর বাহিরে যেটা লেগেছে সেটা হচ্ছে আমরা $1,000 করে নিয়েছিলাম আলাদা খাওয়ার খরচ, প্লাস কিছু অ্যাডঅনসের খরচ। যেমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তোমাকে নিজের টাকা দিয়ে তোমাকে যেতে হবে, দেখতে হবে যদি তুমি চাও। আর যদি বলো যে না আমি ট্যুরের সাথেই থাকবো, তো ওরা তোমাকে ওদের সাথে সাথেই ঘোরাবে এরকম। এর মধ্যে যেমন অনেকেই ছিল যে ওরা আলাদা ঘুরেছে, মানে আমরা আলাদা ঘুরেছি, আমাদের যেখানে যেখানে যেতে ইচ্ছা করেছে আমরা গিয়েছি, কারণ আমরা আগে থেকে সবকিছু সার্চ করে বের করে নিয়েছি যে আমরা এখানে এখানে যাবো এরকম। আবার অনেকে আছে যে আমি কোথাও যাবো না, আমি ওদের সাথেই ঘুরবো, অ্যাডভান্সে টাকা দিব, ওরাই আমাদের ঘুরাবে। তো এটা ছিল আমাদের প্রথম ইউরোপ ট্যুর। তো যেহেতু আমরা এর আগে কখনো এভাবে ইউরোপে ঘুরতে যাইনি, তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কোনো ট্যুরের সাথেই যাব, যেহেতু ওরা সব জানে, ওরা সব জায়গায় নিয়ে যাবে, ওরা যে কোনো প্রবলেম ওরা সবকিছুই দেখবে, তোমার যে কোনো সমস্যা। এই প্যাকেজ ট্যুরটা আমরা বুক করেছি কন্টিকি থেকে। তো কন্টিকিতে আরো অনেক ধরনের, আরো কম প্রাইসের মধ্যেও অনেক দেশ একসাথে ঘুরিয়ে থাকে প্যাকেজে। বাট আমাদের ট্যুরে যাওয়ার পর আমরা আরেকটা কন্টিকির বাস দেখেছিলাম। তো ওদের এক্সপিরিয়েন্স আর আমাদের এক্সপিরিয়েন্সের সাথে অনেক ডিফারেন্ট। ওরা আরো কম টাকায় ঘুরতে গিয়ে, ম্যাক্সিমাম টাইমে যেটা হয় আরো কম টাকায় ঘুরতে গেলে দেখা যায় ওরা হোস্টেলে রাখবে,
হোটেল খুবই পচা হবে এরকম, বাট ওরা সব জায়গায় ওরা কভার করবে, ঘুরাবে, ওরা আরো ফাস্ট ঘুরাতে থাকবে। আমার কাছে তো এই 14 দিনের ট্যুরই মনে হচ্ছে পুরো মেশিনের মতো আমরা ঘুরেছি, কিন্তু যখন আমরা ওদের সাথে কথা বলেছি তখন মনে হচ্ছে যে ওরা আমাদের থেকেও আরো বড় মেশিন এরকম আর কি। তো এরকম অনেক ডিফারেন্ট প্রাইসে আছে, বাট একটা স্ট্যান্ডার্ড প্রাইস আই থিঙ্ক যদি তোমরা চুজ করো তাহলে আই থিঙ্ক তোমরা ঘুরে মজা পাবে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমরা চুজ করব আমরা আরেকটু বড় একটা প্যাকেজ চুজ করব, যেটা অন্তপক্ষে 20 days আপ হয়, বা একটা দেশ ঘুরবো সেটা অন্তপক্ষে 5 দিন হয় এরকম। তাহলে আমরা আরো অনেক জায়গা কভার করতে পারবো। যেহেতু আমরা আগে যাইনি, আমাদের তেমন বাজেটও ছিল না, খুব লিমিটেড বাজেট ছিল, স্টুডেন্ট হিসেবে আমাদের জন্য এই প্যাকেজ আই থিঙ্ক একদম ঠিক ছিল আর কি। তো সবার এত বাজেট থাকে না, প্লাস ওখানে যাওয়ার পর আরো অনেক খরচ দেখা দিতে পারে। যেমন ওই খরচের মধ্যে আমি বললাম যে $1000 আমরা এক্সট্রা নিয়েছি, খাওয়া প্লাস ওই অ্যাডনস, অন্যান্য জায়গা মিউজিয়াম ওইখানে এখানে সেখানে যাওয়ার জন্য আর কি। বাট আমাদের এত টাকা লাগেনি, আমাদের আরো কমই হয়ে গিয়েছে, কারণ আমরা তেমন কোনো শপিং আমরা করিনি, তো ওই টাকা পুরোই বেঁচে গিয়েছে। কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি, যেমন ছিল ডিজনিল্যান্ডে অবশ্যই এক্সপেন্সিভ, আই থিঙ্ক আমরা পার পার্সন টিকিটটি কিনেছি €150 করেছিল আমার যতটুকু মনে আছে। তো এটা আমাদের নিজের খরচ থেকে দিয়েছি, ওখানে সবকিছু ইউরো। বেটার হয় যদি তোমরা বাংলাদেশ থেকে বা যেখান থেকে যাচ্ছ কিছু ক্যাশ টাকা ভাঙিয়ে নেওয়া, যদি নিতে পারো ক্যাশ ভাঙিয়ে নাও, ইউরো আর কি। ইউরো তুমি সব দেশেই ইউরোপের ব্যবহার করতে পারবে, এটা সবচেয়ে মজার ব্যাপার, তোমার সব সময় টাকা ভাঙানোর কোনো প্রয়োজন নেই। তো আমরা কিছু টাকা ভাঙিয়ে নিয়েছিলাম ইউরো হিসেবে এরকম। তো ওখানে আমরা খাবার টাবার যখন খেয়েছি তখন আমাদের জন্য সুবিধা হয়েছে আর কি। আর তাছাড়া বুথ আছে, তোমরা ক্রেডিট কার্ড দিয়ে তোমরা টাকা উঠাতে পারবে। আর তাছাড়া বুথ কোথায় আছে, তোমার টাকা কিভাবে উঠাতে পারবে, মানে ট্যুরের ম্যানেজার তোমাকে সবকিছু মেনশন করে দিবে, তোমাকে বলবে, তোমাকে জিজ্ঞেস করলে তোমাকে সব ধরনের ইনফরমেশন তোমাকে ওরা বলবে, সবভাবেই তুমি হেল্প পাও। এই ছোট ছোট অনেক সাহায্য আসলে একটা ট্যুরের সাথে গেলে সুবিধা, একা গেলে অনেক সময় লাগে মানে খুঁজে বের করতে এরকম আমার কাছে মনে হয়। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলবো, যদি তোমরা প্রথমবার ঘুরতে যেতে চাও, তোমাদের বাজেটও কম থাকে, তোমরা একটা কম বাজেটের মধ্যে অনেকগুলো দেশ ঘুরতে চাচ্ছ, সময়ও কম, তাহলে এভাবে একটা প্যাকেজ ট্যুর সিলেক্ট করা ভালো। তাহলে তুমি প্রথমবার গিয়ে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, প্লাস ওখানে কেউ একজন আছে যে তোমাকে সবসময় গাইড করবে। যেমন আমাদের কন্টিকির ম্যানেজারটার নাম ছিল একটা মেয়ে, ব্রিট, মানে ও আমাদের সবভাবেই হেল্প করেছে। প্লাস আমি খাবারের কথা এখানে আনি, খাবার যেহেতু আমরা ম্যাক্সিমাম হালাল খাবার খাবো, বা অনেকে দেখা যায় অ্যালার্জি প্রবলেম আছে, ওর কাছে জিজ্ঞেস করলেও তোমাকে ইনফরমেশন দিতে পারবে। প্লাস তুমি ওর কাছে বলতে পারো যে আমি এই খাবার আমি খাবো না, বা ও তোমাকে প্রত্যেক মিলের আগে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি খাবে না, কি অ্যাভয়েড করতে চাও, ভেজিটেবল ওর তোমাকে সবকিছু জিজ্ঞেস করে নেয়। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা শুরু থেকেই বলে এসেছি যে আমরা চিকেন বিফ এগুলো কিছু খাবো না, ভেজিটেবল আইটেম হলে ঠিক আছে, বা হালাল হলে ঠিক আছে। তো হালাল অনেক শপ ছিল, ওরা আমাদের মেনশন করে বলেছে যে ওখানে আছে। প্লাস আমরা যেই দেশে গিয়েছি ওরা আমাদের সব বলে দিয়েছে। প্লাস ওয়াইফাই এর কথাও আমি এখানে অ্যাড করি। ওয়াইফাই তো প্রত্যেকটা হোটেলেই তুমি আনলিমিটেড মানে ব্যবহার করতে পারবে, তোমাকে ওরা পাসওয়ার্ড দিয়ে দিবে। প্লাস তোমার যখন বাসে ট্যুর করবে, কারণ দেখা যায় একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার জন্য একটা অনেক সময় পর্যন্ত বাসে থাকতে হয়, ওরা তোমাকে কিছু এমবি দিবে যে তুমি এটা তখন ইমার্জেন্সির জন্য তুমি ব্যবহার করতে পারবে। তো আমরা এইভাবেই অনেক কিছু বের করেছি, এবং আমরা আগে থেকে সবকিছু লিখে রেখেছিলাম যে এখানে ওই শপ আছে, হালাল শপ, ওখানে খাবার খাবো। এরকম অনেক দেশে আমরা হালাল খাবার টাবার পেয়েছি, সেটা নিয়ে কোনো আমাদের সমস্যা হয়নি। কোথাও না কোথাও আমরা হয়েছে আমরা সিটির মাঝখানে দেখা গেছে, মেইন সিটি জায়গাতে আমরা ঘুরেছি, আমরা খাবারের দোকান পেয়ে গেছি, আমরা খেয়ে ফেলেছি ওখান থেকে। মানে আমি লাঞ্চের কথা বলছি। আর ডিনারের কথা ওরা তোমাকে সবকিছুই জিজ্ঞেস করবে, তুমি ওদের সাথে আগেই কথা বলে নিতে পারবে। এই ব্যাপারটা খুব ভালো ছিল। তারপর আসি হচ্ছে এই ট্যুর নিয়ে আর কি, সেফ কি নাই ট্যুর, এটা ব্যাপার নিয়ে আমরা যতদিন ঘুরেছি কোনো সমস্যা হয়নি, একদমই সেফ ছিল। প্লাস আমাদের এই ট্যুরের মধ্যে ম্যাক্সিমাম মেয়েরাই ছিল যারা একাই ঘুরতে এসেছে। এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং এটা ওদের কন্টিকিতে 3rd টাইম, কারো 4th টাইম, কারো 1st টাইম বা 2nd টাইম তারা ফার্স্ট এরকম ঘুরতে চলে এসেছে। তো এটা কমপ্লিটলি সেফ, এবং কোথায় কি সমস্যা হতে পারে, যে কোনো ধরনের সমস্যা, বললাম না শুরুতে যে প্রত্যেকটা দেশে ঢোকার আগেই
আমাদের ওই কন্টিগির ম্যানেজার, ও সব কিছু এক্সপ্লেন করবে দেশের মানুষ কেমন, রাস্তাঘাটে কি সমস্যা হতে পারে না হতে পারে। তো যাতে তুমি কোনো প্রবলেমে না পড়ো, ও তোমাকে সবকিছু সুন্দরভাবে এক্সপ্লেইন করবে যাতে তোমার কোনো প্রবলেম না। এরপর হচ্ছে তুমি যদি 18+ হও, অবশ্যই তোমার নিজের তুমি ডিসিশন নিবে, বাট ও তোমাকে ভালো খারাপ সবকিছু মেনশন করে দিবে, বাকিটা তোমার উপর। তারপর তুমি যদি অন্য কিছু করো বা যেটাই কোনো প্রবলেমে পড়ো সেটা তোমার উপর, বাট ও তোমাকে চেষ্টা করবে তোমাকে 100% তোমাকে সেফে রাখার জন্য। এবং এই ট্যুরটা ছিল 18+, মানে তোমাকে 18 আপ হতে হবে এবং 35 এর মধ্যে হতে হবে। মানে এই বয়সের মাঝখানে ওরা, মানে এই গ্রুপটার কি এই বয়সের মাঝখানে যারা আছে তাদেরকে নিয়ে ঘুরবে। আলাদা আলাদা এজ মানে ভাগ করা আছে, তো বয়সের এরকম একটা ভাগ করা আছে ওদের। তো ওরা বলেই দিবে যে চুজ করার আগে, যখন তুমি প্যাকেজ চুজ করছো, ওরা তোমাকে জিজ্ঞেস করবে যে এই ট্যুরটা তাদের জন্য, এই বয়সের জন্য। তো এগুলো অবশ্যই যখন তোমরা দেখবে পড়বে তোমরা জানবে। তো এখন আসি আমরা কোথা থেকে এই প্যাকেজটা আমরা বুক করেছি। যাদের ক্রেডিট কার্ড আছে তোমরা এটা নিজেরাই এটা বুক করতে পারবে, কিন্তু আমরা এটা আর করিনি। আমরা অস্ট্রেলিয়া এখানে ফ্লাইট সেন্টার থেকে আমরা ডাইরেক্ট বুক করেছি। ওরা আমাদের টিকিট প্লাস আমাদের এই প্যাকেজ ট্যুরটা একসাথে বুক করে দিয়েছে। কিন্তু এটা তুমি নিজে চাইলেও করতে পারবে, আমরাও করতে পারতাম, বাট এটা ওরাই করে দিয়েছে আর কি। তো এই জন্য আমরা আর কোনো এক্সট্রা প্যারা নেইনি, ওরাই আমাদের কাজটা করে দিয়েছে। এখন যারা বাংলাদেশ থেকে যদি তোমরা এরকম তোমাদের কোনো প্ল্যান থাকে, তো যারা এরকম বুকিং নিচ্ছে তাদের সাথে কন্টিকির ব্যাপারে কথা বলতে পারো, বা তোমাদের ক্রেডিট কার্ড থাকলে তোমরা ডাইরেক্ট ওটা বুক করে ওখান থেকে ফ্লাইট সেন্টার বাংলাদেশ যেখান থেকে টিকিট বুক করতে হয় সেখান থেকে বুক করে তোমরা ঘুরতে চলে আসতে পারো, এরকম ব্যাপারটা। তো যখন তুমি কন্টিকিতে ওই প্যাকেজটা তুমি নিবে তখন ওরা তোমাকে মেইল দিবে, তোমার সাথে যোগাযোগ করবে, তোমার মিট আপ পয়েন্ট কোথায়, কি করতে হবে না করতে হবে সবকিছু তোমাকে মেইলে লিখে পাঠাবে। বাংলাদেশেও যেখান থেকে একসাথে কোথাও ঘুরতে যায়, মানে কোনো প্যাকেজ ট্যুরের কথা, সেখানে তুমি একটা কথা উল্লেখ করতে পারো। যদি ওরা তোমার কাজ করে দিতে পারে, এটা তোমার ক্রেডিট কার্ড নেই বা তুমি ওদের পে করলে ওরা করে দিল, এরকম ওটাও হতে পারে। এটা সম্বন্ধে আমার আইডিয়া নেই, বাট আই থিঙ্ক এটা কোনো অস্বাভাবিক কিছু না, ওরা এটা ইজিলি করতে পারবে। যারা আসলে এই সব ট্যুর প্যাকেজ নিয়ে কাজ করে, আই থিঙ্ক এটা খুব ইজিলি ওরা করতে পারে। যেমন এখান থেকে অনেক কিছু ইজি, পেপার সবকিছু সাবমিট করলে ওরা খুব সুন্দরভাবেই করে দেয়। বাংলাদেশ থেকেও ইজি হওয়ারই কথা, আমার মনে হয় না অনেক কঠিন কিছু হবে। তো এই জন্য আমি তোমাদের ভাগ করে বললাম, তোমাদের যেভাবে ভালো মনে হয় তোমরা সেভাবে করতে পারো। আর কি কিছু বাকি আছে? আচ্ছা, আমি প্রত্যেক দেশে একটু ছোট করে একটু সামারি তোমাদেরকে বলি, কোন দেশ আমার কাছে কেমন লেগেছে। আমস্টারডাম আমার কাছে খুবই ভালো লেগেছে, বাড়ি ঘর রাস্তাঘাট সবকিছু, সাইকেল দিয়ে চলাফেরা করছে, মেয়েগুলো দেখা যায় ওদের বাচ্চাদের ক্যারি করছে সাইকেলের মধ্যে, কাজে যাচ্ছে, সব জায়গায় মানে সাইকেলই সব ওদের এখানে জীবন, এরকম মনে হয়েছে আমার দেখে। আমস্টারডামে ওরা আমাদের যেই হোটেলে রেখেছিল, হোটেল তো অবশ্যই সুন্দর ছিল, প্লাস খাবার এত মজা ছিল, মানে ওই ডিনারটা মনে হয় মানে প্রত্যেকটা দেশের ডিনার সবকে আর কি বিট করে চলে আসছে, এরকম এত মজার খাবার ছিল, মানে আমি এটা বলে বোঝাতে পারবো না। আর সব হালাল খাবার ছিল, কারণ আমি তো তখন জানতাম না যে ওখানে সব হালাল খাবার, কারণ ওখানে সব অনেক লেবানিজ ওরা এসেছিল আর কি, আরেকটা ট্যুর এরকম। তো যখন ওরা খাওয়া দাওয়া করছিল তখন আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম আর কি, গিয়ে আমি ম্যানেজারকে জিজ্ঞেস না করে আমি গিয়ে ওদের জিজ্ঞেস করেছিলাম যে এই খাবার কি আসলে হালাল কিনা। তো ওরা বলছে যে হ্যাঁ খাবার এখানে হালাল। তারপর আমরা তো ইচ্ছা মতো খেয়েটে আমরা একদম পুরো বেহুশ আর কি, ঘুরবো কি আর। তো আমরা খাওয়া দাওয়া শেষ করেই আমরা ঘুরতে গিয়েছিলাম, মানে এই ট্যুরের নিয়মই এরকম, ডিনার করাবে, ডিনার করার পর তোমাকে নিয়ে যাবে ঘুরতে, এরকম হয়েছে। তো আমস্টারডামে অবশ্যই ডে টাইমে এবং নাইট টাইমে তোমরা অবশ্যই দিয়ে পুরো সিটিটা মাঝখানে যে ঘুরাবে, এটা অবশ্যই ঘুরবে। দিনের বেলা এক্সপিরিয়েন্স অন্যরকম, রাতের বেলা অবশ্যই অন্যরকম। রাতের বেলা খুব সুন্দর লাইটিং, অনেক ডিফারেন্ট তোমরা এক্সপিরিয়েন্স নিতে পারবে। আমার মতে ডে নাইট দুইটাই তোমরা নিবে যদি তোমাদের হাতে সময় থাকে। এই হচ্ছে আমস্টারডামের কথা, আমি খুব অল্প সামারি করে আর কি বলছি আর কি। তারপর আসি জার্মানিতে। জার্মানির আমরা দুইটা সিটি ঘুরেছি, রাইন ভ্যালি আর হচ্ছে মিউনিক। রাইন ভ্যালি খুবই সুন্দর, কিন্তু ওই দিন ঠান্ডা ছিল যার জন্য আমরা ঘুরতে পারিনি, আর এত বাতাস ছিল বেশিক্ষণ আমরা বাইরে দাঁড়াতেও পারিনি। কিন্তু খুব ছোট একটা সিটি। আমাদের হোটেলটা রাইন ভ্যালিতে যেখানে ছিল এটার সামনেই ছিল আর কি, মানে যেই জায়গাটা খুব ফেমাস আর কি, এটা একদম অপোজিটে। এই জিনিসটা খুব ভালো লেগেছে, হোটেল থেকে নেমেই হেঁটে সামনের দিকে একটা বড় একটা নদী আর কি এরকম। কিন্তু এত বাতাস ছিল তাই ওই দিনের জার্নিটা আমাদের ভালো লাগেনি। তারপর আমরা চলে গেলাম ডাইরেক্ট মিউনিকে। মিউনিক এত সুন্দর যে ওইটা আমি দেখে শেষ করতে পারিনি।
ইচ্ছা আছে আরেকবার মিউনিকে যাব, কারণ মিউনিক অনেক কিছু আছে মিউনিকে দেখ। এবং তোমরা মিউনিকে যদি যাও তোমরা দেখবে রাস্তায় অনেকেই বসে গান গাচ্ছে, ওইরকম খুব আলাদা আলাদা এক্সপিরিয়েন্স করে নিতে পারবে। এবং গান যা গাচ্ছে সেই গানগুলো মানে এত সুন্দর গান, শুনতে ভালো লাগে। দাঁড়িয়ে থেকে আমি অনেকক্ষণ গান শুনেছি, খুব মজা ছিল। আর সব জায়গায় সুভিনিয়ার্স প্রত্যেকটা দেশেই আছে, সেটার আর কোনো বলার কিছু বাকি নেই। তারপর আসি অস্ট্রিয়া। অস্ট্রিয়া আমার মনে হয় প্রত্যেকটা দেশের থেকে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। অস্ট্রিয়া মনে হয় পোস্ট কার্ডের ছবি দেখে আমি যতটা মুগ্ধ হয়েছি, অস্ট্রিয়া ঢোকার পর আমি ঠিক তার থেকেও বেশি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর অস্ট্রিয়া। অস্ট্রিয়াতেও আমি আবার যাব ইনশাল্লাহ। অস্ট্রিয়াতে মোটামুটি সব ঠিকই ছিল, হোটেল বলো, সকালের ব্রেকফাস্ট বলো, এভরিথিং সবকিছু ঠিকই ছিল, কোনো সমস্যাই হয়নি। অস্ট্রিয়ার সবচেয়ে বেশি যেই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে পাহাড়ের উপর বরফ পড়ে আছে, সেখানে আমরা যখন উঠলাম কেবল কার দিয়ে ওইটা। আর হচ্ছে রাতে যখন একটা আমরা নাইট শো দেখতে গিয়েছিলাম, ওদের দেশের একটা কালচার, একটা ওরা এটাকে অ্যাক্ট করে দেখায় এরকম আর কি। ওরা আর কি এটা গানের অভিনয়ের মাধ্যমে আর কি এটা প্রেজেন্ট করে আর কি। ওটা খুব ভালো লেগেছে। ওইটার মধ্যে লাস্টে যখন ওরা প্রত্যেকটা দেশ থেকে আসা মানুষদের জাতীয় সঙ্গীত গাচ্ছিল ওই দেশে, তখন তো আমার পুরো গোজ বাম্প হচ্ছিল। আই উইশ যে ওরা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা গাইতো এরকম। আমাদেরকে বলে এসেছি, রিকোয়েস্ট করেছি তোমরা শিখো, নেক্সট টাইম কোনো বাংলাদেশি আসলে তোমরা অবশ্যই আমাদের জাতীয় সঙ্গীতটা গাবে, অবশ্যই ওদের ভালো লাগবে। তো তোমরা যদি যাও অবশ্যই বাংলাদেশের পতাকা নিয়ে যাবে এবং ওদেরকে রিকোয়েস্ট করে যাতে ওরা শিখে। ট্রাস্ট মি, তোমাদের ফিলিংস এরকম থাকবে যে তোমরা জীবনে নতুন কিছু একটা দেখলে তোমাদের অন্যরকম একটা ফিল হবে যে অন্য দেশের মানুষ তোমার জাতীয় সঙ্গীত গাচ্ছে, তোমার অন্যরকম একটা প্রাউড তোমার ফিল হবে আমার মনে হয়। তো যদি তোমরা যাও অবশ্যই 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 এটা ওদেরকে রিকোয়েস্ট করবে। মেবি কেউ গিয়েছে, ওরা শিখেছে, আমি জানি না এখন, বাট নেক্সট গেলে জানা যাবে আর কি। তো এই ছিল অস্ট্রিয়া। তারপর আমরা গিয়েছি ইটালিতে। ইটালি অনেক সুন্দর। ইটালির যে মেইন জায়গাগুলো, ভেনিস, রোম, ফ্লোরেন্স, যে মানে যে মেইন স্পটগুলো ওগুলোই সুন্দর। আশেপাশে আমার কিছুই ভালো লাগেনি, মনে হচ্ছে অনেক ময়লা টয়লা পড়ে আছে এরকম আমার কাছে দেখে মনে হয়েছে। কিন্তু মেইন জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর খুবই সাবধান, মানে ব্যাগ খুব সাবধানে রাখতে হবে, মোবাইল, তোমার টাকা সবকিছু, কারণ এগুলো অনেক মিসিং হয় আর কি খুব। আর এত ক্রাউড থাকে, কখন কি হবে তুমি টেরই পাবে না, তাই খুব সাবধানে থাকতে হবে ওখানে গেলে। কারণ এটা আমাদের বাসেই যখন আমরা ইটালিতে ঢুকছিলাম তখনই আমাদের বলে দিয়েছে যে খুবই সাবধান, কিছু হয়ে গেলে তো আমরা কিছু করতে পারবো না। তো যার যার জিনিস সাবধানে রাখবে। তার মাঝেও অনেকে অনেক জিনিস হারিয়েছে, এটার ব্যাপারে অবশ্যই অনেক কেয়ারফুল থাকতে হবে। প্লাস যে গন্ডোলা রাইডটা ছিল, এটা আমাদের ট্যুরের মধ্যে অ্যাড ছিল, এটার জন্য আমাদের কোনো টাকা পে করতে হয়নি। কারণ গন্ডোলা রাইডের পার পার্সন তুমি যে রাইড নিবে আই থিঙ্ক তোমাকে 80 ইউরো করে পে করতে হবে। এটা ওদের ফিক্সড মনে হয় টাকাটা, অনেক এক্সপেন্সিভ গন্ডোলা রাইড। বাট গন্ডোলা রাইড ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, অবশ্যই নিবে। আমার পুরো গলা ব্যথা করছে, অনেকক্ষণ ধরে পেঁচাল পাচ্ছি। এনিওয়ে, জিলাটো আর পিজা অবশ্যই খাবে। জিলাটো যত পারো তত খেয়ে আসবে। প্লাস চকলেট, একটা চকলেটের শপ ছিল, এটা ছিল ক্যাপ্টেন ওয়ার্ল্ড, এরকম একটা নাম ছিল, ক্যাপ্টেন নাম ছিল, পরে একটা ওয়ার্ল্ড ছিল নাকি এটা আমার মনে নেই। অবশ্যই টেস্ট নিবে, ঘুরবে ফিরবে এবং জিলাটো, পিজা, চকলেট খেয়ে আসবে। ওখানে পিজা খাওয়ার পর তোমার মনে হবে তুমি আজীবন যে এত পিজা খেলে ওটা কি ছিল, আর ইটালিতে গিয়ে যে পিজাটা খেয়েছো সেটা কি ছিল, মানে এরকম এত বছর যে আমি পিজা খেলাম আমার দেশে এটা কি ছিল, আর আমি যে এখন পিজা খাচ্ছি সেটা কি। অনেক ডিফারেন্ট টেস্ট। আমাদের দেশে তো সস টস দিয়ে একদম আমরা তো পিজার পুরো বৈশিষ্ট্যই চেঞ্জ করে ফেলেছি, এরকম আমার কাছে মনে হয়েছে পিজা খেয়ে। খুবই ডিফারেন্ট টেস্ট আর কি। ম্যাক্সিমামই ভালো লাগার কথা না, মানে অরিজিনাল যে একটা টেস্ট সেখান থেকে যে এটাকে মরিচ লবণ দিতে 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 আমরা কি বানিয়ে ফেলাচ্ছি না, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে, মানে পুরো ডিফারেন্ট। আমার মনে হয় না কারো ভালো লাগবে, বাট আমাদেরটা বেশি টেস্টি আমার কাছে এরকম মনে হয়। এবং ভেনিসের মিউজিয়ামে ঘুরতে হলে তোমাকে টিকিট আগে থেকে অনলাইনে তোমরা কেটে নিতে পারো, এটা ইজি। কারণ এত বড় লাইন থাকে, 2-3 ঘন্টা লেগে যাবে তোমার ভিতরে টিকিট কেটে। আমাদের আগে থেকে কোনো টিকিট কাটা ছিল না, আমরা এত বড় লাইন দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে না আমরা যাব না, সময় নষ্ট করবো না। বাট আমরা যে ভিতরে ভিতরে ঘুরেছি ওই ঘোরাটা আমার কাছে ভালো লেগেছে। আর তখন কার্নিভাল চলছিল, মানে সোনায় সোহাগা এরকম একটা ব্যাপার ছিল। আমি তো দেখে খুব অবাক হয়ে গেছি, এত সুন্দর। মুভিতে দেখতাম যে ওরা রাস্তায় খুব সুন্দর ড্রেস পরে ঘুরছে, সত্যি সত্যি দেখি ঘুরছে।
পরে আমাদের ম্যানেজার বললো আমরা মানে ও ভুলে গেছে যে ওই সময় কার্নিভেল চলছিল। তো আমাদের এক্সপিরিয়েন্স খুবই অন্যরকম ছিল। আমি তো এক একজনের ক্যারেক্টার দেখে দেখে শেষ করতে পারছিলাম না, মানে এত মানুষজন ছিল। পৃথিবীর সবচেয়ে বেস্ট ফটোগ্রাফার আই থিঙ্ক ওই দিন ওই জায়গায় ছিল। রাতে শো ছিল, আমরা বিকেলেই ব্যাক করেছি আর কি। আর ওটা হচ্ছে একদম মাঝখানে একটা জায়গা, ওখানে যাওয়ার জন্য বোট দিয়ে যেতে হয় এরকম আর কি। তো এইটার এক্সপিরিয়েন্স আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। নেক্সট টাইম গেলে আমার ইচ্ছা আছে আমরা আলাদা করে একটা বোট নিব, তারপর ঘুরবো এরকম, ওরকম ভাবে ব্লগ করবো এরকম। তারপর আসি রোমের কথা। রোমে তো আমরা কলোসিয়ামে গেছি, অবশ্যই তোমরা যাবে। 7 ওয়ান্ডার্স এর মধ্যে কলোসিয়াম একটা, অবশ্যই যাবে, একটু হিস্ট্রিটা পড়বে, পড়লে তোমার গোজবাম হতে পারে, আমার হয়েছে আর কি। যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে কলোসিয়ামের ভিতরে ঘুরতে। প্লাস ভাটিকান সিটি, অসাধারণ জায়গা। ভাটিকান সিটির মিউজিয়াম, আমার প্ল্যানই ছিল যে আমি ওই মিউজিয়ামে যাব। ওই মিউজিয়ামে একটা ডোরি আছে, এই ডোর থেকে আরেক ডোর পর্যন্ত পুরোটা পেইন্ট করা, উপরের ফ্লোরটা। ওইটা দেখার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম এবং আমি এটা পুরোটাই ঘুরেছি। আমি অনেক সময় নিয়ে আমি ওইটা দেখেছি, পেইন্টিংস এভরিথিং। আমার পেইন্টিংস খুব পছন্দ, আমি খুব সময় নিয়ে নিয়ে সব পেইন্টিংস আমি দেখেছি। যদি তোমাদের পেইন্টিংস ভালো লেগে থাকে তাহলে ওই মিউজিয়ামটা তোমাদের ভালো লাগবে, ভাটিকান। ওইখানে আরেকটা খুব মজার একটা পার্ট আছে, অনেক জায়গায় প্রত্যেকটা দেশে আলাদা আলাদা গাইড ট্যুর থাকে। তো তখন আর আমাদের ওই কন্টিকির ম্যানেজার আমাদের ঘোরায় না, তখন ওই গাইড ট্যুর আমাদের সব জায়গায় ঘুরিয়ে থাকে। তো ট্যুর শেষ হওয়ার পর সবাই যার যার কাছে কিছু ইউরো থাকলে 1 ইউরো 2 ইউরো 5 ইউরো যে যার ভালো লাগে সে দেয়। এটা কোনো ম্যান্ডেটরি না, তোমাকে দিতেই হবে। তো অনেকেই দেয় যেহেতু তোমাকে ঘোরাচ্ছে এরকম। কন্টিকি অবশ্যই ওকে পে করে, বাট এটা ওর মানে কাস্টমার থেকেও কিছু নিল আর কি, ট্যুরের মানুষজন কিছু দিল। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিছু ইউরো ওকে দিলে এরকম, বা না দিলে কোনো সমস্যা নেই। বাট ম্যাক্সিমাম আমরা সবাই কিছু না কিছু যার কাছে যা থেকে যায় তখন আমরা দিয়েছি আর কি। তারপর আসি ফ্লোরেন্স। ফ্লোরেন্সে ওরা বেশি একটা জায়গা আমাদের ঘোরায়নি, জাস্ট সিটির মাঝখান দিয়ে হেঁটে সিটিতেই ওরা বসেছে কিছুক্ষণ, ঘুরেছে সিটিতে এতটুকুই। বাট ফ্লোরেন্সে আমরা যেটা করেছি, আমরা আলাদা করে আমাদের কন্টিকি ম্যানেজারকে বলেছি যে আমরা লিনিং টাওয়ার দেখতে যাবো। ওখান থেকে ডাইরেক্ট চলে গিয়েছি পিসা লিনিং টাওয়ার দেখতে। তো ওই জায়গায় যাওয়ার জন্য আমাদের আলাদা একটা খরচ হয়েছে। আর ফ্লোরেন্সে সবই ফ্রেঞ্চ ভাষা, কিছুই বুঝতে পারিনি, অনেক সময় লেগেছে। আই থিঙ্ক 1 ঘন্টা লেগেছে আমাদের রুট খুঁজতে, এরকম অনেক সময় নিয়ে। বাট আমরা তারপর চেষ্টা করেছি, বুঝেছি, তারপর আমরা গিয়েছি আর কি। আমরা ট্রেনে করে আমরা ওখানে গিয়েছি। 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো মনে হয় লেগেছিল, এক্স্যাক্টলি মনে নেই, ফ্লোরেন্সের মেইন সিটি থেকে পিসা ওখানে যাওয়ার জন্য। তো গেলে অবশ্যই তোমরা ওই জায়গাটা দেখে আসবা। ওইটাই হচ্ছে ফ্লোরেন্সের সবচেয়ে সুন্দর একটা জায়গা। বাট এটা ফেলেছে এত দূরে যে এই ট্যুরের মাঝখানে ওরা এটাকে অ্যাড করে না। তো আমাদের সাথে আমাদের ট্যুর থেকে আরেকজন গিয়েছে, তো আমরা এভাবে 2 কাপল একসাথে আমরা গিয়েছিলাম আর কি এরকম। আমরা ঘুরে সারাদিন ঘুরে আবার ওখান থেকে ব্যাক করেছি আর কি। তো এই ছিল, আমরা ওই লিনিং টাওয়ার ওখানেই সারাদিন ছিলাম, ওখানে দুপুরে খাবার দাবার খেয়েছি, আইসক্রিম খেয়েছি ওখানে। আর ওখানে সবচেয়ে ফেমাস হচ্ছে তোমার স্টোন রিং, এরকম মানে ডিফারেন্ট টাইপের জুয়েলারি খুবই ফেমাস ওখানে। তো আমি একটা রিং কিনেছিলাম, রিংটা কোথায় যাই না বাড়ি করে গেলাম, এই যে এটা, এই রিংটা আমি ওখান থেকে কিনেছিলাম। এগুলো ওখানে অনেক ফেমাস, আর এগুলো পুরো রিয়েল স্টোন, খুবই পছন্দ হয়েছে। প্লাস ওখানে কিছু স্কার্ফও আছে, স্কার্ফের সাথে মানে একদম মনে হয় জুয়েলারির মতো নেকলেস প্লাস স্কার্ফ, ওটা খুবই পছন্দ হয়েছিল। বাট শেষের টাইমে তো আমাদের কোনো বাজেট ছিল না যে আমরা কোনো শপিং করবো, যার জন্য আর আমি কিনতে পারিনি। বাট ওয়াসিফ আমাকে জাস্ট এই রিংটা কিনে দিয়েছে। তো জাস্ট ওখানকার একটা স্মৃতি আর কি আমি আমার সাথে এনেছি। তো আমি এরকম অনেক মজার স্মৃতি আমি আমার সাথে এনেছি, আমি তোমাদেরকে পরে এগুলো দেখাবো। তো এনিওয়ে, তো এই ছিল ফ্লোরেন্স নিয়ে কথা। ফ্লোরেন্স থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে যাওয়ার পর যখন আমরা রাস্তায় ছিলাম, আমরা সুইজারল্যান্ডে মাত্র এন্ট্রি করেছি, তখনই স্নো হচ্ছিল। এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমি সুইজারল্যান্ড যখন যাব যাতে স্নো হয়, আমরা যাতে দেখি। এবং ওয়াসিফের আর আমার দুইজনের মুখে সেম কথা, চলো আমরা সুইজারল্যান্ড মুভ করি, চলো আমরা অস্ট্রেলিয়ার থাকবো না, আমরা সুইজারল্যান্ড চলে আসি।
আমরা জব ট্রান্সফার করে চলে আসি, আমরা এখানে অ্যাপ্লাই করি, যা কাজ পাই তাই করব, আমরা সুইজারল্যান্ড চলে আসি। এবং শুধু ওয়াসিফই না, আমারও একই লাইন, মানে আমার এত পছন্দ হয়েছে কারণ ওই দিন স্নো পড়ে গাছগুলো যে এত সুন্দর করে ঢেকেছিল স্নো দিয়ে, মানে ভিডিওতে তো এত সুন্দর ক্যাপচার নিতে পারিনি মন মতো, কিন্তু বলার কোনো ভাষা নেই, মানে এত সুন্দর ছিল। আর সুইজারল্যান্ড অনেক এক্সপেন্সিভ। সুইজারল্যান্ডে আমরা জাস্ট লুসার্নে আমরা ঘুরেছি, একদিনই ছিলাম এবং খুবই অসাধারণ অনুভূতি ছিল কারণ ওই দিন বরফ পড়ছিল এবং আমরা আসলে এর আগে এভাবে বরফ পড়া কখনো দেখিনি। তো আমাদের এক্সপিরিয়েন্স প্লাস আমাদের বাসের মানুষজন এরকম ছিল যে বাস ভেঙে আমরা বের হয়ে যাব জাস্ট স্নো ধরার জন্য, এরকম একটা আমাদের অনুভূতি ছিল সবার মাঝখানে। এবং যখন বাস থামলো আমরা মনে হয় কে কার আগে বাস থেকে বের হব, তখন আমার হাতে ক্যামেরা ছিল এবং আমি জাস্ট বের হয়ে হাত বাড়িয়েছি আর স্নো আমার হাতে পড়ছিল। ওই ফুটেজটা কিন্তু আমি আমার ইউরোপের ট্রেইলারের মধ্যে আমি অ্যাড করেছিলাম, যদি তোমরা দেখে না থাকো। আর ইনশাল্লাহ পরের স্মৃতি ব্লগে আমি এটা অ্যাড করে দিব। অসাধারণ অনুভূতি ছিল সুইজারল্যান্ড নিয়ে। ছোটবেলায় খুব ইচ্ছা ছিল সুইজারল্যান্ড যাব, মুভিতে দেখতাম, তাই না? কত স্বপ্ন থাকে সবার তো সব স্বপ্ন পূরণ হয় না, বাট ওই দিন ওখানে গিয়ে ওয়াসিফ আমি বলছিলাম আমরা কি আসলেই সুইজারল্যান্ড আসলাম, মানে এটা কি সত্যি নাকি আমরা এখনো স্বপ্নের দেশেই আছি, এরকম আর কি। তো এনিওয়ে সুইজারল্যান্ডে গিয়ে আমরা একটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট পাই, সেখানে সব হালাল খাবার বিক্রি করছিল আর খাবার এত মজার ছিল, মানে মশলা জাতীয় খাবার। আমরা অনেকদিন ধরে মশলা জাতীয় খাবার খাচ্ছিলাম না, ড্রাই টাইপের খাবারই খাচ্ছিলাম। তো ওই খাবার খেয়ে মনে হয় আমাদের পুরো মানে কি বলবো আত্মা আসছে এরকম মনে হচ্ছিল, কারণ এতদিন ধরে শুধু আমরা ড্রাই খাবারই খেয়ে যাচ্ছিলাম, কোনো মশলা জাতীয় খাবার কিছু পাচ্ছিলাম না। সুইজারল্যান্ডের ওই দিন তখন স্নো পড়ছিল এবং ওই শপটা ঠিক মেইন রোডের পাশেই ছিল। তো আমরা যেই টেবিলটাতে বসেছিলাম ওখান থেকে বসে সেখানে স্নো পড়া দেখছিলাম আর খাচ্ছিলাম। তো ওই ফুটেজটা আমার ইয়েতে আছে, ভিডিওতে, এখন আমি এটা রেখেছি। খাবারটা এত সুন্দর ছিল, আমার এখনো মনে হয় ওই টেস্ট মনে হয় আমার মুখে এখনো আছে, আমার এরকম মনে হয় আর কি। এই ছিল আমাদের স্বপ্নের সুইজারল্যান্ডের ট্যুর, মানে এত মজা লেগেছে আমাদের সুইজারল্যান্ড। ইনশাল্লাহ নেক্সট ডে যদি যাই, আমি বরফ পড়া অবস্থা দেখতে চাই, প্লাস আমি সামারেও যেতে চাই সুইজারল্যান্ড। আমি দুইটা টাইমে আমি সুইজারল্যান্ড ঘুরতে চাই, যে আসলে ওই জায়গাটা কেমন। আমরা দেখে এসেছি, বাট কিছু কিছু জায়গা থাকে না যে যতই দেখি মানে মন ভরে না। তো সুইজারল্যান্ড হচ্ছে আসলে ওইরকম একটা দেশের মধ্যে একটা। তারপর সুইজারল্যান্ড থেকে আমরা চলে গেলাম প্যারিসে। তো সুইজারল্যান্ড থেকে প্যারিসে যাওয়ার বাসের জার্নিটাই ছিল 7 to 8 hours এর মনে হয় একটা জার্নি ছিল, বাট আমরা থেমেছি মাঝখানে সার্ভিস সেন্টার ওরা থেমেছে। তো এত বড় জার্নিতে আমি অসুস্থ হয়ে গেছি, সন্ধ্যা 6টা-7টা বেজেছিল এরকম আর কি। তো আমাদের 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে আমাদের নিচে নামার কথা ছিল, তারপর আমরা রাতে আর কি আইফেল টাওয়ার এগুলো সব দেখবো। বাট আমার শরীর এত খারাপ হয়ে গেছে, মানে আমার এত মাথা ব্যথা হচ্ছিল যে আমার ঘুম দরকার। তো ওই দিন আর আমরা বের হইনি, আমি সারা রাত ঘুমিয়ে, যেই হোটেলে ছিলাম ওই হোটেল নিচে থেকে খাবার নিয়ে এসে আমরা রুমেই খেয়ে আমরা জাস্ট ঘুম, মানে আমরা এত টায়ার্ড। ওই দিন মনে হচ্ছিল যে ঘোরাফিরিটা বেশি হয়ে গেছে। তো আমরা সারা রাত ঘুমিয়ে আমরা পরের দিন সকালে আমরা প্যারিসের মেইন জায়গাগুলো ঘুরেছি। তো প্যারিস ট্যুরের মধ্যে এখানে একটা অ্যাড-অন আছে, সেটা হচ্ছে মোলিং রোশ একটা অ্যাড-অনস আছে। এই টিপসটা হচ্ছে আমার তরফ থেকে আর কি, এটা আমি আমার পার্সোনাল কথা আর কি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই শোটা হচ্ছে যারা অ্যাজ এ কাপল তাদের জন্য ঠিক আছে, বা সিঙ্গেল ঠিক আছে, বাট যদি তুমি তোমার বাচ্চাদের সাথে করে নিয়ে যেতে চাও, এটা এই শোটা ওদের সাথে নিয়ে যাওয়ার জন্য না। প্লাস আমি বলবো যে প্যারেন্টসদের সাথে নিয়ে যাওয়ার জন্য এই শো না। ছেলেদের স্যুট পরতে হবে, মেয়েদের খুব সুন্দর লং ড্রেস এরকম পরতে হবে, খুব ওয়েল ড্রেস আপ প্রয়োজন। ওখানে আসলে ক্যামেরা কিন্তু একদমই অ্যালাউ না। তো আমরা ওই শোটাতে আমরা যাইনি, ওইটার থেকে আমরা বেশি প্রেফার করেছি যে আমরা ডিজনিল্যান্ড যাব। এই শোতে যাওয়ার জন্য একটা খুব ভালো একটা অ্যামাউন্ট দিতে হতো আর কি। তো ওই টাকাটা আমরা এখানে নষ্ট না করে আমরা প্ল্যান করেছি যে আমরা ডিজনিল্যান্ড যাই। তো ওয়াসিফ আর আমি আগে কখনো ডিজনিল্যান্ড যাইনি, আমাদের দুজনেরই ছোটবেলা থেকে আমরা দেখবো এরকম কিছু ডিজনিল্যান্ডে। তো এই জন্য আমরা ডিজনিল্যান্ড চুজ করেছি। আমরা আরেকটা জায়গায় চুজ করেছি, সেটা হচ্ছে ভার্সালি। ওটা হচ্ছে সিটি থেকে 1.5 ঘন্টা ধরে, মানে সিটি, ভার্সালি, ডিজনিল্যান্ড, তিন জায়গায় আর কি। খুবই অন্যরকম, রয়্যাল প্যালেসের মতো, রয়্যাল প্যালেসই বলতে রাজারাই থাকতো আগে ওখানে, এরকম একটা ব্যাপার। আর হচ্ছে ডিজনিল্যান্ড।
তো ওই টাকা দিয়ে আমরা ওই 2 জায়গায় ঘুরেছি, বাট এটা আমাদের অ্যাডঅনস এর মধ্যে ছিল না, আমরা নিজেদের খরচে আমরা ঘুরেছি। শানজেলিজে প্লাস মোনালিসার মিউজিয়াম এগুলো আমরা ঘুরেছি। মোনালিসার মিউজিয়ামে খুব মজার একটা বিষয় হচ্ছে আমরা টিকিট কাটিনি। তো আমাদের সাথে যারা ছিল ওরা ঘুরে এসে বলতেছে যে ওদের ভালো লাগেনি মিউজিয়াম, তো আমাকে ওদের টিকিট দিয়ে দিয়ে বলেছে যে তুমি গিয়ে এটা ব্যবহার করো। আমরা মাত্র বের হয়ে আসছি, ওরা আধা ঘন্টা ভিতরে থাকেনি, তো ওরা ওদের টিকিট আমাদের দিয়ে দিয়েছে, আমরা ভিতরে গিয়ে এই সুযোগে গিয়ে ঘুরে চলে আসছি। আমরা একসাথে সবাই এসেছি, বাট আমরা বাসে আগে নেমে গিয়েছি। আমরা শানজেলিজে শানজেলিজটা হচ্ছে পুরোটাই শপিং সেন্টার, সব যত লাক্সারি ব্র্যান্ড আছে সব ধরনের ব্র্যান্ডের সব রাস্তার 2 পাশে হচ্ছে সব শপিং সেন্টার, ওইটাই হচ্ছে শানজেলিজ। শানজেলিজের যে স্পেলিং মানে ওয়ার্ড গুলো পড়লে এরকম হবে প্রোনাউন্সিয়েশন, মানে আমার কাছে চ্যাম্প লিয়াজ ইজ সামথিং এরকম হবে, বাট এটার প্রোনাউন্সিয়েশন ওইটা না, এটা হচ্ছে শানজেলিজে। যখন ওখানে আমরা গিয়েছি, এখানে যাওয়ার পর আমার কুইন মুভির কথা মনে পড়েছে। কুইন মুভিতে কিন্তু এরকম অনেক পার্ট ছিল, ওরা প্যারিসে গিয়েছে, আমস্টারডাম গিয়েছে, প্রত্যেকটা পার্টের কিন্তু অনেক অংশ ছিল। তো আমি ওয়াসিফকে তখন বলছিলাম যে আমরা কিন্তু কাইন্ড অফ এরকম ভাবেই সব জায়গায় ঘুরেছি, প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা রিলেটেড, প্রত্যেকটা জায়গাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। এরকম শানজেলিজের প্রোনাউন্সিয়েশন অনেক অন্যরকম উইয়ার্ড এরকম আর কি আমাদের কাছে মনে হচ্ছে, ওদের কাছে তো এটা ঠিকই আছে। তো রাতে ডিজনিল্যান্ড থেকে যখন আমরা ব্যাক করি তখন আমি হঠাৎ আর কি গুগলে সার্চ দিয়েছিলাম যে আচ্ছা আইফেল টাওয়ারে রাতে তো একটা ঝিকিমিকি লাইট চলে, তো ওইটা তো আমরা দেখলাম না, তাহলে কি হইলো আমরা প্যারিসে আসলাম, মানে আমি ওয়াসিফকে বলছিলাম আর কি। তখন আই থিঙ্ক 10টার মতো বাজে। তো ওয়াসিফ বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা যদি ট্রেন দিয়ে যাই তাহলে আমরা টাইম মতো যেতে পারবো, তুমি তোমার ঝিকিমিকি দেখতে পারবা। তো ওয়াসিফের খুব ইচ্ছা হলো ওই ঝিকিমিকি সে লাইট দেখবে। তো এটা হয় ঠিক 11টার সময় একটা হয় 5 মিনিটের জন্য, তারপর 12টার সময়। তো আমার যতটুকু মনে আছে 11টার সময় এটা ইয়েলো কালারের একটা ঝিকিমিকি হয় 5 মিনিটের জন্য, আর 12টার সময় এটা মনে হয় 10 মিনিটস বা 5 মিনিটস হয়, তখন ইয়েলো আর হোয়াইট কালারের ঝিকিমিকি লাইট হয়, পুরোটা জ্বলতে থাকে। ওইটা দেখার পর তুমি যে কি ফিল করবে আই থিঙ্ক এটা তোমার কাছে কোনো ওয়ার্ড থাকবে না। মানে ওইটা দেখে আমার মনে হতো যে আমরা যে ছোটবেলা থেকে এত মুভি দেখতাম, আইফেল টাওয়ারে এত ঝিকিমিকি লাইট, এটা হয় ওটা হয়, ওইটার ভিউই অন্যরকম। তো যাই হোক, আমার তো পুরো পা ফুলে গিয়েছিল, কারণ টানা এতদিন ধরে ঘুরছি, আমাদের শরীরে কোনো এনার্জি ছিল না, কিন্তু ওই ঝিকিমিকিটা দেখার জন্য ওয়াসিফ আর আমি আমাদের 2 জনের অবস্থা খুবই খারাপ ছিল। তারপরও আমাদের এত মানে অসুস্থ শরীর নিয়ে বলতে গেলে আমরা ওইটা দেখার জন্য আমরা গিয়েছি এবং আমরা দেখেছি। তখন আসলে ওই জায়গায় গিয়ে মনে হচ্ছিল যে ওই জায়গাটা আসলেই খুবই রোমান্টিক একটা জায়গা, একটা ভালোবাসার জায়গা, মানে আশেপাশের সবকিছুই খুব অন্যরকম ছিল, সব কাপলরা ছিল দাঁড়িয়ে, অনেক ট্যুরিস্টরা ছিল, সবাই এটা দেখার জন্যই দাঁড়িয়ে ছিল। তো এই হচ্ছে আমাদের প্যারিসের ট্যুর নিয়ে কথাবার্তা। আর যদি ওভারঅল বলি, আমরা মনে হয় আমাদের জীবনের বেস্ট টাইম ওই 14 ডেজ আমরা ওখানে পার করেছি। মানে এত খুশি আমি মনে হয় কখনোই ছিলাম না যখন আমি ইউরোপে ছিলাম। প্রত্যেকটা নতুন জায়গায় গিয়েছি, নতুন দেশ দেখেছি, নতুন মানুষ দেখেছি, নতুন কালচার দেখেছি, খুব অন্যরকম সবকিছু ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ বেঁচে থাকলে আমি আরো সব জায়গায় ঘুরবো। আরো মজার কথা হচ্ছে এই ইউরোপ ট্যুরে যাওয়ার আগে আমাদের প্ল্যান ছিল যে আমরা গ্রিসে যাব, স্যান্টোরিনিতে, ইয়াতে, কারণ ওইটা হচ্ছে আমার ফেভারিট ডেস্টিনেশন। আমি ওখানে যেতে চেয়েছিলাম সবার প্রথমে। তো স্যান্টোরিনিতে বেস্ট টাইম হচ্ছে সামার টাইম। সামারে স্যান্টোরিনি এত সুন্দর থাকে, মানে চোখ জুড়িয়ে যাবে দেখে। তো আমার ইচ্ছা ছিল যে আমি প্রথম যদি কোথাও ঘুরতে যাই আমি স্যান্টোরিনি যাব, ইয়াতে ঘুরতে যাব ওয়াসিফ আর আমি। অনেক স্বপ্ন আমার স্যান্টোরিনি নিয়ে, অনেক স্বপ্ন, আমি জানি না সত্যি হবে কি। আমার মনে হয় সিনথিয়া স্যান্টোরিনিতে কোথাও আটকে আছে, সিনথিয়াকে ওখানে যেতেই হবে, সিনথিয়া ওখানে গেলে আরো লাইভলি হবে আর কি, এরকম আমার কাছে মনে হয়। আমি বললে বিশ্বাস করবা কিনা জানি না, আমি তো স্বপ্নেও স্যান্টোরিনি দেখি যে আমি স্যান্টোরিনি যাচ্ছি, এটা করছি ওটা করছি, মানে স্যান্টোরিনি নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি জানি না সত্যি হবে কিনা, বাট আমি তো চাই আমার স্যান্টোরিনি এই স্বপ্ন সত্যি হোক। আমি তো ওয়াসিফকে প্রায়ই বলি যে আমি স্যান্টোরিনি ঘুরতে যেতে চাই, আমাকে কোথাও নেও আর না নাও ঘুরতে, আমাকে স্যান্টোরিনি নিয়ে যেতে হবে। আমি স্যান্টোরিনি ঘুরতে যাবো এবং ওখানে অনেক দিন থাকবো, 1-2 দিন থাকবো না, আবার বেশি থাকবো। ওখানে গিয়ে আমি ইচ্ছা মতো ছবি তুলতে চাই, ভিডিও করতে চাই, ব্লগ করতে চাই, এভরিথিং, মানে আমি ওখানে গিয়ে যেতে চাই। আমি জানি না, মনে হয় সিনথিয়া ওখানে আটকে আছে কোথাও, আমার মনে হয় এরকম। তো অবশ্যই আমার আর ওয়াসিফের জন্য অবশ্যই দোয়া করবে যাতে আমার স্যান্টোরিনি যাওয়া হয়, যাতে আমার এই স্বপ্নটা পূরণ হয়। আমি জানি না হবে কিনা, বাট আমি চেষ্টা করব, যদি আমি বেঁচে থাকি অবশ্যই যাব। এই ছিল আমার ইউরোপ ট্যুর এক্সপিরিয়েন্স।
অনেক কথা বলেছি, কয় ঘন্টা ভিডিও হয়েছে আমি জানি না, 2-3 ঘন্টা তো হবেই, প্যাচাল পাচ্ছি আমি। তারপর যদি তোমাদের আরো কিছু জানার থাকে আমাকে কমেন্টসে জানতে পারো। যদি দেখি অনেক বেশি কিছু রয়ে গেছে আমি একটা ভিডিও বানাবো। আমি আর কথা বলতে চাই না, আমার গলা পুরো ব্যথা হয়ে গেছে। এনিওয়ে, সবাই ভালো থাকো, খোদা হাফিজ, বাই।